সারা বাংলাদেশ এখন উন্নয়নের এক জোয়ারে পদার্পণ করেছে। বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা আমাদের অনেক বদনাম গুছিয়ে ফেলেছি। আমরা আর তলাবিহীন জুড়ি নয়, আমরা একটা ভাইব্রেন্ট ইকোনমি, উন্নয়নের রোল মডেল, স্টার অফ উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড বেয়ারার অফ সাউথ এশিয়া, এইরকম ভালো অবস্থানে আছি। এবং এটা আপনারা সবাই অবলোকন করেন যে আমাদের জীবনের আয়ু বেড়েছে, আমাদের জীবনমানের অবস্থান আরও উন্নতি হয়েছে, সারা দেশেই উন্নতি হয়েছে, সিলেটে উন্নতি হয়েছে। যেমন গত কয়েক বছরে সিলেটের সবসময় শিক্ষা দীক্ষায় একসময় খুব ভালো ছিল, সম্প্রতিকালে সিলেট সারা বাংলাদেশের মধ্যে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে নিম্নে। সেই জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী সিলেট জেলায় 128টি আপনার স্কুলের আইদার নতুন স্কুল করেছেন, নতুন বিল্ডিং দিয়েছেন, কিংবা ফ্লোর তৈরি করেছেন। কারণ একটি বড় দুর্বলতা ছিল এখানে অবকাঠামোর। তাছাড়া আমাদের অর্থমন্ত্রী সিলেটের জলাবদ্ধতা দূর করার জন্য অনেক টাকা খরচ করেছেন। কিন্তু এখনও অনেক কিছু করার আছে। সিলেটের উন্নয়ন, সিলেট একটি সম্ভাবনার জায়গা, এই পর্যটনের সম্ভাবনা, বিভিন্ন রকম আপনার শিল্পের সম্ভাবনা, কিন্তু সেই দিকে আমরা খুব অগ্রসর হতে এখনও পারিনি। আগামীতে আমরা আশা করি আমরা অনেক কিছু করব। আমরা অবকাঠামো বাড়াবো। ঢাকা সিলেট আমরা 6 লেন করতে চাই। আমরা সিলেট ঢাকা, সিলেট চিটাগং রেল লাইনের উন্নয়ন করতে চাই। ফার্স্ট রেল আমরা তৈরি করতে চাই, কারণ এখনও ওগুলো প্রাগৈতিহাসিক। তাছাড়া আমরা আমাদের এয়ারপোর্ট, এখানে বহু প্রবাসী আসেন, বহু লোক আসেন, কিন্তু এয়ারপোর্টটা সেই একেবারে ডোমেস্টিক এয়ারপোর্টের মতো পুরনো অবস্থায়। সম্প্রতিকালে অবশ্য সরকার প্রায় 552 কোটি টাকা দিয়েছেন এয়ারপোর্টের সম্প্রসারণের জন্য। আমরা চাই এটা বিরাট এয়ারপোর্ট হবে, এবং সেইখানে আপনার শুধু সিলেটের জনগণেরই আপনার দেখবে না, সারা এই এলাকার, ইভেন ইন্ডিয়ার করিমগঞ্জ, শিলং, এগুলো লোক সিলেটের এয়ারপোর্টকে হাব হিসাবে ব্যবহার করবে। এখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় প্লেন ডাইরেক্টলি যাবে। আমরা সেই দিনের আশা আছে। আমি চাই এয়ারপোর্টে একটা বিরাট মল হবে, ট্যাক্স একজন মল, যার ফলে আমাদের প্রবাসীরা বিদেশ থেকে জিনিস কষ্ট করে না কিনে এইখানে এসে নিজের বিদেশি পয়সা এগুলো কিনবেন, এবং খুব ভালোভাবে তারা আত্মীয় স্বজনের কাছে যাবেন। আমরা চাই সিলেটের নদীগুলো খনন করা। একসময় সিলেট থেকে নদীপথে আপনার ভৈরব যাওয়া যেত, অন্যান্য জায়গায় যাওয়া। এখন এই ড্রেজিংয়ের অভাবে এগুলো সব বসে গেছে। সারা বাংলাদেশের মধ্যে সিলেটে একটা রিভার ক্রুজ আছে, কিন্তু নদীর নাব্যতা কমে যাওয়ায় সেইটাও একটা হুমকির মুখে আছে। আমাদের এখানে শিক্ষা যেমন দরকার, স্বাস্থ্যের সেবাও দরকার। সম্প্রতিকালে বাংলাদেশ সরকার সিলেটের স্বাস্থ্যের জন্যে ওসমানী মেডিকেল নতুন একটা বিল্ডিং তৈরি করছেন, ইন্টার্নি ডাক্তার নার্সের জন্যে ছাত্রাবাস তৈরি করছেন। কিন্তু আমরা চাই আমাদের পুরনো সদর হাসপাতাল সেইটাকে আবার তৈরি করা। সেটার জন্য টাকা বরাদ্দ হয়েছে, জায়গা নির্ধারণ হয়েছে, কাজ কিন্তু এখনও শুরু হয়নি। আমরা চাই আমাদের যে মা ও শিশু হাসপাতাল, সেটা 200 বেডের কথা ছিল, অনেক দিন ধরে এখনও থুবড়ি দিয়ে পড়ে আছে। আমরা চাই আমাদের সিলেটের স্বাস্থ্যক্ষেত্রে আমরা খুব দুর্বল, আর সারা বাংলাদেশের মধ্যে সিলেটে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু সবচেয়ে বেশি। তাছাড়া আমাদের এই নিউট্রিশন ডিফিসিয়েন্সি খুব বেশি। এগুলো আমাদের একটা একটা করে হাত দিতে হবে। আমরা একটা আলোকিত, আধুনিক, উন্নত সিলেট নগরী চাই। সেই জন্য আমরা সিলেট বর্তমান নগরীকে সেই 26.5 কিলোমিটারের বর্গ কিলোমিটারের পরিবর্তে একটা বড় নগরী করতে চাই। একেবারে একদিকে খাদিমপাড়া ইউনিয়ন, আরেকদিকে আপনার সুনামগঞ্জের বাইপাস, এই বিরাট 178 বর্গ কিলোমিটারের মহানগরী আমরা তৈরি করতে চাই, যাতে মানুষের সেবা নির্ধারণ আমরা চাই। এবং সুখের বিষয়, খুব আনন্দের বিষয় যে আমরা সিলেট সারা বাংলাদেশের মতো প্রথম ডিজিটাল সিলেট সিটি তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে, টাকার আপনার অ্যালোকেট হয়েছে। কাজটি যত তাড়াতাড়ি শুরু হয় আমি চাই তাতে আমাদের জনগণের সেবা অনেকটুকু সুন্দর এবং সুচারু হবে। আমরা চাই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা, চিটাগং, খুলনা সব জায়গায় এক একটা উন্নয়ন কর্তৃপক্ষ আছে। সিলেটে এইরকম নাই। আমাদের আশা, প্রত্যাশা এটা হবে, হলে পরে ওরা সিলেটের উন্নয়ন। আমাদের সিলেটে কোন ব্রিটিশ যুগে আর পাকিস্তানি যুগে দুটো আবাসিক এলাকা হয়েছিল, একটা হাউজিং স্টেট,
একটা উপশহর, এরপর আর কিচ্ছুই হয় না। উপশহর তো দোকানদারের মতো হয়ে গেছে। আমরা একটা সুন্দর আবাসিক এলাকা চাই শহরে। সিলেট শহরে কোনো মাঠ নাই, একাধিক মাঠ প্রয়োজন। ছেলেমেয়েরা খেলার কোনো সুযোগ নাই, কিংবা ইভেন বাণিজ্য মেলা টেলা হওয়ার জন্য কোনো মাঠ নাই। এই জন্য আমরা একাধিক 3-4টা মাঠ আমরা আশা করি সেগুলো তৈরি করা দরকার। আমরা প্রায়োরিটি বেসিসে দৃষ্টিনন্দন সিলেটের যানজট প্রতিদিন বাড়ছে। এই জন্য আমরা অনেকগুলো প্রপোজাল দিয়েছি, কিছু কিছু সরকারের বিবেচনায় আছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু টাকা পয়সা বরাদ্দ হয়েছে, কাজও শুরু হয়েছে। আমরা যেমন চাই বাদাঘাট বাইপাস করা, আমরা চাই আপনার এয়ারপোর্ট থেকে চৌকিদিকি পর্যন্ত 4 লেন, আমরা চাই চৌকিদিকি থেকে আম্বরখানা এখানে একটা ফ্লাইওভার 3মুখী হবে, একটি যাবে আপনার ঈদগার দিকে, আরেকটি যাবে সুনামগঞ্জের দিকে, আরেকটি যাবে আপনার শাহপুরানে। সিলেট শহরে বহু লোক আপনার আসেন এরা পর্যটক হিসাবে। আমাদের শাহপুরান এবং শাহজালাল এই দুটো মাজার শরীফ, কিন্তু তাদের আসার সেবা খুব সীমিত। এই জন্যে অত্যন্ত আনন্দের বিষয় সরকার আপনার শাহজালাল সাহেবের মাজারের জন্যে সম্প্রতি 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, এবং শাহপুরানের জন্য বেসরকারিভাবে আমরা প্রায় 6 কোটি টাকার বরাদ্দ অর্জন করেছি। এর ফলে আমরা মানুষের সেবা, পর্যটকদের সেবা এবং অন্যবিধ সুযোগ সুবিধা এবং দৃষ্টিনন্দন এই প্রতিষ্ঠানগুলো। আমাদের এখানে রাতারগুল, বিছনাখান্দি অনেক কিছু পর্যটনের জিনিস আছে, কিন্তু সেইখানে মানুষের সেবার কোনো স্কোপ নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, সেখানে আমাদের কোনো বাথরুম টয়লেট ফেসিলিটিস নাই। এই ব্যাপারে আমাদের নজর দিলে পরে সহজে এইগুলো, তো এই জন্য খুব বেশি টাকা টুকা লাগে না। আমাদের যেমন রাস্তাঘাট হবে, রেললাইন হবে, এইগুলো হলে পরে পাবলিকই অন দেয়ার ওন। সিলেটে চাকরির খুব অভাব, এই চাকরির অভাবের জন্যে আমাদের এখানে ইন্ডাস্ট্রি দরকার, এবং ইন্ডাস্ট্রির সুযোগ আছে, ইভেন কি ব্যক্তিগত পর্যায়ে ইন্ডাস্ট্রি করার সুযোগ আছে। এক ভদ্রলোক এই সিলেট সালুটিক্যাল এয়ারপোর্টের পাশে একটি ব্যক্তি পর্যায়ে আপনার প্রাইভেট ইকোনমিক জোন করার জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে, কিন্তু কোথায় যেন তুবড়িয়ে পড়ে আছে। এটা যদি উনি মনে করেন প্রায় 2 থেকে আড়াই লক্ষ লোকের চাকরির সংস্থান হবে। আমাদের এইটি ইন্ডাস্ট্রি, আমরা সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী 2য় চা নিলাম কেন্দ্র শুরু করেছেন শ্রীমঙ্গলে, কিন্তু রেলওয়ে সমস্যার কারণে, ওয়্যারহাউস সমস্যার কারণে আমরা বেশ বাধাগ্রস্ত হচ্ছি। সিলেট চিটাগাঙ্গে একটিও এয়ার কন্ডিশন বগি নাই, যার ফলে আমাদের এই সম্মানিত যারা বায়ার্স তারা আসতে পারেন না। তাদের আসতে হলে চিটাগাং থেকে ঢাকায় প্লেনে যেতে, ঢাকাতে প্লেন করে সিলেটে আসতে হয়, সিলেট থেকে বাই রোডে গিয়ে শ্রীমঙ্গলতে অনেক সময় নষ্ট হয় এবং দুর্গতিও হয়। এই জন্য এইগুলোর অবকাঠামো আমাদের উন্নয়ন খুব দরকার। আমাদের গ্যাস আছে, কিন্তু গ্যাসটা আমাদের বহুগুলো ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রি এখনও আপনার চালু করতে পারছে না, গ্যাসের অভাব। ইভেন এখানে গ্র্যান্ড হোটেল এয়ারপোর্টের পাশে সেও আটকে আছে। তো এই ধরনের জিনিসগুলো একে একে আমাদের হ্যান্ডেল করতে হবে, এবং এইগুলোর সুযোগ আছে। সবচেয়ে সুযোগ হচ্ছে এই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন চান, শুধু ওনার কাছে পৌঁছতে পারলে, আমাদের জনপ্রতিনিধিরা এগুলো তুলে ধরতে পারলে। দেখেন 1992 সালে ঠিক হয়েছিল ঢাকা সিলেট 4 লেন হবে, তারপরে এত বছর ধরে কোনো কথাই নাই। সম্প্রতিকালে এটা প্রায়োরিটি প্রজেক্ট হিসাবে আছে শীঘ্রই, এবং মাননীয় প্রধানমন্ত্রী 4 লেন না 6 লেনে উন্নীত করেছেন। এটা আশা করছি অতি সহজে হলে পরে এই অবকাঠামোগুলো যে ঠিক হয়, তখন আমাদের সিলেটের অনেকেই ধনী লোক আছেন, তারা তখন বিভিন্ন কাজে সম্পৃক্ত হবেন, এবং আমাদের এখানে ইন্ডাস্ট্রি যেমন হবে। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেটা করা শেরপুরে এখনও খুব একটা অগ্রসর হয়। আমার এখানে আইসিটি সিটি করতে যাচ্ছে এই কোম্পানিগঞ্জে, এইখানে সব ধরনের উপকরণ আছে, কিন্তু প্রগ্রেসটা খুব স্লো। আমার জেল এখনও এখান থেকে স্থানান্তরিত হয়নি, প্রতিদিন আশা করতেছি, আজকে 8 বছর চলে গেল, আজ প্রতিদিন আশা করতে স্থানান্তরিত। তারপরে আমি আমার সিলেটের দৃষ্টিনন্দন পার্ক হবে, আজকে না হোক কালকে হবে। এই প্রজেক্টগুলো আমি সিলেটের আগামী সিলেট নামে একদল পণ্ডিত লোককে নিয়ে এসেছিলাম। তারা একটা রূপরেখা তৈরি করেছে যে আগামী সিলেট কী ধরনের একটা আধুনিক, উন্নত, সমৃদ্ধশালী এবং কি বলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি শহর হতে পারে, তার একটা রূপরেখা তারা দিয়েছে। আমাদের অনেকগুলো এখানে বাড়িঘর তৈরি হচ্ছে অনেক সময় হ্যাপাজার্টলি, সেগুলো না করে বৃহত্তর পরিকল্পনার মধ্যে করলে পরে অনেক সুবিধা হবে। তাছাড়া এতগুলো বাড়িঘর তৈরি হচ্ছে, আমাদের কিন্তু এখনও ফায়ার ব্রিগেড এই পুরনো অবস্থায় আছে। আমাদের কয়েকটি ফায়ার ব্রিগেড ভালো ইকুইপমেন্টও দরকার। খোদানা খাস্তাকে যদি হয়, এদের রক্ষা করা সরকার এবং আমাদের দায়িত্ব। এই ধরনের অনেক অনেক কাজ আছে, কাজ করার কোনো শেষ নাই।
সুখের বিষয় যে সম্প্রতি আমাদের এমসি কলেজের উন্নয়নের জন্য কিছু টাকা বরাদ্দ হয়েছে এবং আমাদের বিভিন্ন ক্লিনিকের জন্য জনবল বাড়ানোর জন্য একটি ব্যবস্থা হয়েছে। দিজ আর গুড নিউজ, কিন্তু এইগুলোকে ধরে রাখতে হবে। এই সবই ধরে রাখা সম্ভব হবে যদি আওয়ামী লীগ সরকার আবার সরকারে আসে। এই জন্যে যে আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামী লীগ সরকার মানুষের উন্নয়ন চায়, মানুষের সেবা বেশি দিতে চায়। এখনও সব জায়গায় সব সেবা পাওয়া যায় না, কিছু দুর্বলতা আছে। তবে যদি এই সরকার আবার আসে, আওয়ামী লীগ সরকার যদি আবার সরকারে আসে, আমার ধারণা আমাদের এইখানকার বিভিন্ন রকম সমস্যা যেগুলো এখনও আছে সেইগুলো, আমাদের যোগাযোগ সমস্যা, আমাদের অবকাঠামো সমস্যা, আমাদের ইনভেস্টমেন্টের সমস্যা, এইখানে বহু টাকা জমা হয়, ডিপোজিটের মাত্র 13-14% লোকালি ক্রেডিট দেওয়া হয়, বাকি দেওয়া হয় না। আমার মনে হয় এখানে যত বড় বড় ইউনিভার্সিটি কলেজ আছে তারা দে শুড ক্রিয়েট এন ইনস্টিটিউট অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রিনিয়ার্সদের কীভাবে প্রজেক্টগুলো তৈরি করা যায় সেই সম্পর্কে, যাতে আমাদের অনেক মহিলা আছেন কিন্তু মহিলারাও খুব তাদের আমরা এখনও সম্পৃক্ত করতে পারি নেই বিভিন্ন অর্থকরী মানুষকে চাকরির সুযোগ, চাকরি বা কর্মসংস্থার সুযোগ করে দিতে হবে। এইগুলো আগামীতে আমাদের বড় লক্ষ্য, যে কোনো লোক যেন এখানে বেকার না থাকে, তারা যেন সবাই দেশে কন্ট্রিবিউশন করার মতো অবস্থানে থাকে। কারণ একজনে কাজ করলে সে কন্ট্রিবিউট করে, সবাইকে আমরা কাজ করাতে চাই এবং কেউ যেন ঝড়ে না পড়ে। আমাদের হিজড়া আছে, সুখের বিষয় যে সম্প্রীতিকালে হিজড়াদেরও কোনো সংস্থা তাদের গ্রহণ করছে, তারাও আমাদের মানুষ এবং তারা একটা বড় দুর্বল গ্রুপ, তাদেরও আমাদের এই উন্নয়নের মহাসড়কে নিয়ে আসতে হবে। তা আমাদের অনেক পরিকল্পনা আছে দেশে। যে জিনিস পরিকল্পনা আমরা চাই, যে আমরা চাই উন্নত কাঠামো, সেটা দৃশ্যমান, যেগুলো রাস্তাঘাট ছাড়াও আরেকটি অদৃশ্যমান কাঠামো, সেইগুলো হচ্ছে আইন কানুন, রীতিনীতি, প্রসিডিওর, এইগুলোর উৎকর্ষতা। আমরা চাই উন্নত গুণগত শিক্ষা এবং প্রশিক্ষণ। আমরা চাই বর্তমানে সারা দেশে কেন্দ্রীয় সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করে, তার ফলে অনেক সময় অনেক প্রজেক্ট দীর্ঘতি হয়। সেই সব না করে আমরা জেলায় জেলায় জেলা সরকার, যাতে আপনার ডিভলভিং টাইপ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার হয়, কাজগুলো ত্বরান্বিত হয়, সহজে সমাজ সম্ভব হয়। এবং এইভাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে রূপরেখা আছে, 2021 সালে একটি উন্নত মধ্য আয়ের দেশ, 2030 সালে টেকসই উন্নয়নের যতগুলো লক্ষ্যমাত্রা সেইগুলো অর্জন, বিশেষ করে 2041 সালে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, একটা উন্নত সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক স্থিতিশীল অর্থনীতি, যেখানে ধনী দরিদ্রের আকাশসম ফারাক থাকবে না, যেখানে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা থাকবে, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা সেবা সবার জন্য নিশ্চিত হবে। সেই দিনের সোনার বাংলায় প্রতীক্ষা আমরা। এটা অর্জন সম্ভব তখনই যদি সবাইকে নিয়ে আমরা উন্নয়নে কাজ করতে পারি, তাহলে এটা সম্ভব। এই জন্যে প্রয়োজন বর্তমান সরকারকে আবার বুথে নির্বাচন করা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিদেশ থেকে নিয়ে এসেছেন যে এইখানে আপনার বাংলাদেশে উনি কোনো গুরু দায়িত্বে নিয়োগ করার জন্য, সেই ওয়াদা করে তিনি এসেছেন। এবং তিনি আমাকে বলেছেন যে যেহেতু আমরা জানি, আপনারা জানেন যে আমাদের বড় ভাই মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই বয়সের কারণে আগামীতে উনি নির্বাচন করবেন না বলে তিনি ঘোষণা দিয়েছেন, এবং সেই জন্য আশা করা যাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিলেটে এলাকায় কাজ করতেও বলেছেন যে এইখানে আমি যদি নমিনেশন পাই তাহলে আমার অনেক প্রত্যাশা, আমি অনেক কিছু বলেছি, আমার অনেক প্রত্যাশার মূল মধ্যকথা হচ্ছে দুটা। একটা হচ্ছে একটা আলোকিত, উন্নত, আধুনিক সিলেট নগরী, সুন্দর নগরী সৃষ্টি করা। আর দ্বিতীয়ত হচ্ছে দেশে এই যে বিভিন্ন রকমের অবকাঠামোর দুর্বলতা আছে সেইগুলো দূর করার জন্য প্রচেষ্টা। এগুলো করতে পারলে আমি মনে হয় আমি আমার দেশের প্রতি আমার নিজের দায়িত্বটা পালন করব। নমিনেশন পাওয়ার পরে একটি বড় চ্যালেঞ্জ হবে জয়লাভ করা। আর জয়লাভ করার পর শুধু আমার জয়লাভ না, আওয়ামী লীগ এই নৌকামার্কা সরকারের জয়লাভ করা। আর তার সাথে আরেকটি বড় চ্যালেঞ্জ হবে আপনাদের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ, এবং সেইটা যেন সুন্দরভাবে করতে পারি সেই জন্যে আপনাদের দোয়া চাই এবং আমি আপনাদের সাহায্য চাই। এবং সবার আপনার ওইটা বড় চ্যালেঞ্জ, প্রত্যাশা পূরণ করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সসম্মানে আবার বিদায় নেওয়াটা বড় চ্যালেঞ্জ।
এগুলোর জন্য আপনাদের দোয়া এবং প্রার্থনা আমি আশা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।